ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। নিউমেরিক্যাল অ্যানালিসিস নিয়ে যখন আমরা কাজ করি তখন কম্পিউটেশনাল এরার্স বা এই যে গণনার সময় যে ভুলগুলো হয় সেগুলোকে তো এড়ানো মুশকিল। একদমই তাই। আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব, আমাদের হাতে যে নোটস আর রিসার্চ আছে তার উপর ভিত্তি করে। কখনো কি মনে হয়েছে যে এই যে ক্যালকুলেটরে বা কম্পিউটারে আমরা ছোটখাটো গণনা করি সেখানেও ভুল হতে পারে, আর সেই ভুলটা কতটা বড় প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট ভুলও কিন্তু অনেক সময় বড় সমস্যা তৈরি করে। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের ত্রুটি বোঝা, যেমন অ্যাবসোলুট এরর, রিলেটিভ এরর, তারপর রাউন্ড অফ, ট্রাঙ্কেশন এরর, এগুলো। আর সিগনিফিকেন্ট ডিজিটসের ধারণাটাও খুব জরুরি। হ্যাঁ, আর এরর প্রপাগেশন এই ভুলগুলো কিভাবে গণনার এক ধাপ থেকে অন্য ধাপে ছড়ায় সেটাও দেখব। ঠিক। তাহলে শুরু করা যাক অ্যাবসোলুট এরর দিয়ে। ধরা যাক কোনো কিছুর আসল মান হচ্ছে এক্স, আর আমরা গণনা করে একটা মান পেলাম ধরুন এক্সে। তাহলে অ্যাবসোলিউট এরর, যেটাকে আমরা ইএ বলছি, সেটা হলো গিয়ে এই দুটো মানের মধ্যে যে পার্থক্য তার পরম মান, মানে ইএ ইকুয়ালস এক্স মাইনাস এক্স এ। একদম। সোজা কথায় ভুলটা ঠিক কতটা পরিমাণে হলো সেটাই অ্যাবসলিউট এরর। কিন্তু শুধু এটা দিয়ে কি সবসময় ভুলের আসল গুরুত্বটা বোঝা যায়? না, এখানে একটু সমস্যা আছে। ধরুন 1 কিলোমিটার মাপতে গিয়ে 1 মিটার ভুল হলো, আবার 10 মিটার মাপতে গিয়েও 1 মিটার ভুল হলো। দুটো ক্ষেত্রেই তো অ্যাবসোলিউট এরর 1 মিটার। হ্যাঁ, কিন্তু 10 মিটার মাপতে 1 মিটার ভুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? 1 কিলোমিটারে 1 মিটার ভুলের চেয়ে। অবশ্যই। এখানেই রিলেটিভ এরর বা ইআর এর ধারণাটা আসে। এআর ইকুয়ালস ইআর এক্স, অবশ্যই যদি এক্স শূন্য না হয়। আচ্ছা। আর এটাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাই পার্সেন্টেজ এরর বা ইপি। রিলেটিভ এররটা তুলনার জন্য খুব কাজের, কারণ এটা আসল মানের ওপর নির্ভর করে না। এককও থাকে না নিশ্চয়ই? না, এর কোনো একক নেই। আর এই আপেক্ষিক পার্থক্যটাই কিন্তু অনেক বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বা গবেষণায় বিশাল তফাৎ গড়ে দিতে পারে। আচ্ছা, এবার আসি এই ত্রুটিগুলো আসলে আসছে কোথা থেকে, উৎসটা কি? দুটো প্রধান কারণ তো আমরা জানি, রাউন্ড অফ এরর আর ট্রাঙ্কেশন এরর। ঠিক। রাউন্ড অফ এররটা হয় যখন আমরা কোনো সংখ্যাকে সীমিত সংখ্যক অঙ্ক দিয়ে প্রকাশ করতে বাধ্য হই, যেমন ধরুন 13, কি আমরা তো পুরো লিখতে পারি না, 0.3333 এরকম কিছু লিখি। হ্যাঁ, কম্পিউটারের ওয়ার্ড সাইজ বা মেমোরি সীমাবদ্ধতার জন্য এটা হয়। আর ট্রাঙ্কেশন এররটা? ট্রাঙ্কেশন এরর হয় যখন আমরা কোনো অসীম গাণিতিক প্রক্রিয়াকে, যেমন ধরুন একটা টেইলর সিরিজ, সেটাকে কয়েকটা পদের পরে থামিয়ে দিই, মানে আসন্ন মান ব্যবহার করি। ও আচ্ছা, তার দুটো ঠিক এক জিনিস নয়? না, একদমই না। রাউন্ড অফ এররটা হলো উপস্থাপনার ত্রুটি, মানে রিপ্রেজেন্টেশন এরর, যেটা কিছুটা হার্ডওয়্যারের উপর নির্ভর করে। আর ট্রাঙ্কেশন এরর? সেটা হলো পদ্ধতিগত ত্রুটি বা মেথড এরর, মানে আমরা যখন গাণিতিক মডেলটাকে সরল করি বা আসন্ন মান নিই তখন এটা আসে। দুটোই কিন্তু গণনার নির্ভুলতাকে প্রভাবিত করে। বোঝা যাচ্ছে যে নির্ভুলতার ব্যাপারটা বেশ জটিল। এখানেই তো মনে হয় সিগনিফিক্যান্ট ডিজিটস বা তাৎপর্যপূর্ণ অঙ্কের ধারণাটা খুব জরুরি হয়ে পড়ে। ঠিক বলেছেন, এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। সিগনিফিক্যান্ট ডিজিটস তো সেই অঙ্কগুলো যেগুলো একটা সংখ্যার প্রিসিশন বা নির্ভুলতা বোঝাতে নির্ভরযোগ্য, তাই তো? একদম। এর কিছু নিয়ম কানুন আছে, যেমন সব অশূন্য অঙ্ক, মানে 1 থেকে 9, এগুলো সব সময় সিগনিফিক্যান্ট। আর শূন্যগুলো? দুটো অশূন্য অঙ্কের মাঝখানে যদি শূন্য থাকে, যেমন ধরুন 305-এ মাঝের জিরোটা, সেটাও সিগনিফিক্যান্ট। আচ্ছা। কিন্তু সংখ্যার শুরুতে যে শূন্যগুলো থাকে, মানে লিডিং জিরোজ, যেমন 0.0025, ওগুলো সিগনিফিক্যান্ট নয়। ওগুলো শুধু দশমিকের জায়গাটা বোঝায়। বুঝেছি। আর সংখ্যার শেষে? দশমিক বিন্দুর পরে শেষে যে শূন্যগুলো থাকে, ট্রেইলিং জিরোজ, যেমন ডিউ টু 500-এ শেষের দুটো শূন্য, সেগুলো কিন্তু সিগনিফিক্যান্ট, কারণ ওগুলো পরিমাপের নির্ভুলতা নির্দেশ করে। কিন্তু যদি পূর্ণ সংখ্যা হয়, যেমন 1500? হ্যাঁ, পূর্ণ সংখ্যার শেষের শূন্যগুলো নিয়ে একটু অস্পষ্টতা থাকে। 1500-তে 2, 3 বা 4টেও সিগনিফিক্যান্ট ডিজিটস থাকতে পারে। এটা কিভাবে লেখা হচ্ছে বা কনটেক্সটের ওপর নির্ভর করে। ঠিক। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এক্স্যাক্ট বা সংজ্ঞায়িত সংখ্যা, যেমন ধরুন 1 ডজন মানে ঠিক 12টা, এগুলোর সিগনিফিক্যান্ট ডিজিটস কিন্তু অসীম ধরা হয়। আচ্ছা,
কিন্তু যখন আমরা এই সংখ্যাগুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন কি হয় সিগনিফিকেন্ট ডিজিটসের নিয়মটা কি? এখানে নিয়মটা একটু ভিন্ন। গুণ বা ভাগের ক্ষেত্রে ফলাফলে ঠিক ততগুলোই সিগনিফিকেন্ট ডিজিটস রাখতে হবে যতগুলো অপারেশনসের মধ্যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ডিজিটস যুক্ত সংখ্যাটাতে ছিল। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন 3.22 এতে 3টে সিগনিফিকেন্ট ডিজিটস, কেউ 1.4 এতে 2টো সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে গুণ করলেন। ক্যালকুলেটরে হয়তো দেখাবে 4.508, কিন্তু উত্তরে আপনাকে 2টো সিগনিফিকেন্ট ডিজিটস রাখতে হবে, কারণ 1.4-এ সেটাই সর্বনিম্ন ছিল, মানে উত্তর হবে 4.5। আচ্ছা, গুণ আর ভাগের ক্ষেত্রে এটা নিয়ম। আর যোগ বা বিয়োগে? যোগ বা বিয়োগের নিয়মটা আবার দশমিক স্থানের ওপর নির্ভর করে। মানে ফলাফলে ততগুলোই দশমিক স্থান থাকবে যতগুলো অপারেশনের মধ্যে সবচেয়ে কম দশমিক স্থানযুক্ত সংখ্যাটিতে ছিল। উদাহরণ? ধরুন 12.1 একটা দশমিক স্থান, এর সাথে 0.03 দুটো দশমিক স্থান যোগ করছেন, যোগফল 12.13। হ্যাঁ, কিন্তু উত্তরে আপনাকে একটা দশমিক স্থান রাখতে হবে, কারণ 12.1-এ সেটাই সর্বনিম্ন ছিল, তাই উত্তর হবে 12.1। ও, নিয়মটা তাহলে আলাদা। আচ্ছা, এই যে গার্ড ফিগার্স বলে একটা কথা শোনা যায়। হ্যাঁ, ওটা হলো গণনার মাঝের ধাপগুলোতে ফলাফলের চেয়ে 1 বা 2টো অতিরিক্ত ডিজিট রাখা। এতে চূড়ান্ত রাউন্ড অফ এরর কিছুটা কমতে পারে। বেশ কাজের জিনিস তাহলে। আচ্ছা, এবার এরর প্রপাগেশন নিয়ে একটু কথা বলা যাক। মানে যখন আমরা ত্রুটিযুক্ত মান নিয়ে গণনা করি তখন সেই ত্রুটিটা ফলাফলে কিভাবে ছড়ায় বা বাড়ে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ত্রুটি এক জায়গায় থেমে থাকে না। ঠিক। ডেল্টা জেড অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো যোগ বা বিয়োগ করলে ভুলের পরিমাণ বাড়ে, আর এর সবচেয়ে খাতারনাক দিকটা দেখা যায় লস অফ সিগনিফিকেন্সের সময়। লস অফ সিগনিফিকেন্স? হ্যাঁ, যখন দুটো প্রায় সমান সংখ্যা বিয়োগ করা হয়। ধরুন আপনি 4.5678 থেকে 4.5670 বিয়োগ করছেন। ফল হবে 0.008। ঠিক। দেখুন, দুটো সংখ্যাতেই 5টা করে সিগনিফিকেন্ট ডিজিট ছিল, কিন্তু বিয়োগ ফলে মাত্র একটা সিগনিফিকেন্ট ডিজিট 8 রইল। সর্বনাশ! মানে নির্ভুলতা অনেকটা কমে গেল। একদম। একেই বলে লস অফ সিগনিফিকেন্স। এর ফলে রিলেটিভ এরর সাংঘাতিকভাবে বেড়ে যেতে পারে। এটা নির্ভুলতার একটা নীরব ঘাতক বলা চলে। এটা তো খুবই সতর্ক থাকার মতো বিষয়। আচ্ছা, আর গুণ বা ভাগের ক্ষেত্রে এরর প্রপাগেশন কিভাবে হয়? গুণ বা ভাগের ক্ষেত্রে মানে z=xy বা z=x/y হলে রিলেটিভ এররগুলো প্রায় যোগ হয়ে যায়। অর্থাৎ ডেল্টা z অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা x প্লাস ডেল্টা y। তার মানে গুণ বা ভাগ করলে রিলেটিভ এরর বাড়ে। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটিগুলো যোগ হয়। তাহলে মোদ্দা কথা হলো গণনার সময় এই সব ধরনের ত্রুটি নিয়ে খুব সচেতন থাকতে হবে, বিশেষ করে এই লস অফ সিগনিফিকেন্স। এটা তো একটা বড় ফাঁদ। অবশ্যই। প্রায় সমান সংখ্যার বিয়োগ যথাসম্ভব এড়িয়ে চলা বা বিকল্প কোনো গাণিতিক পদ্ধতি ব্যবহার করার কথা ভাবতে হতে পারে। আর এটাও খেয়াল রাখতে হবে যে প্রশ্নের ঠিক কি জানতে চাওয়া হয়েছে, অ্যাবসোলিউট এরর নাকি রিলেটিভ এরর। একদম ঠিক। নির্ভরযোগ্য গণনার জন্য এই ধারণাগুলো মানে অ্যাবসোলিউট আর রিলেটিভ এরর কিভাবে প্রপোগেট করে আর সিগনিফিকেন্স ডিজিটসের নিয়মগুলো, বিশেষ করে যোগ বিয়োগ আর গুণ ভাগের জন্য যে আলাদা নিয়ম, সেগুলো খুব স্পষ্টভাবে বোঝা দরকার। হ্যাঁ, মানে যোগ বিয়োগে অ্যাবসোলিউট এরর যোগ হচ্ছে আর গুণ ভাগে রিলেটিভ এরর। আর সিগনিফিকেন্স ডিজিটসের নিয়মটা গুণ ভাগে অঙ্কের সংখ্যার উপর আর যোগ বিয়োগে দশমিক স্থানের উপর নির্ভর করছে। নিখুঁতভাবে বলেছেন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা গণনার বিভিন্ন ত্রুটি মানে অ্যাবসোলিউট, রিলেটিভ, রাউন্ড অফ, ট্রাঙ্কেশন এরর, সেগুলোর উৎস, তারপর সিগনিফিকেন্ট ডিজিটস ব্যবহারের নিয়ম এবং এরর প্রপেগেশনের প্রক্রিয়া সম্পর্কে একটা বেশ পরিষ্কার ধারণা পেলাম। পাওয়া গেল। এখানে একটা জরুরি প্রশ্ন রেখে যাই। এই যে সম্ভাব্য ত্রুটিগুলো, বিশেষ করে রাউন্ড অফ এরর জমে ওঠা বা লস অফ সিগনিফিকেন্সের মতো বিষয়গুলো,
এগুলো সম্পর্কে আমাদের সচেতনতা, আমাদের দৈনন্দিন হিসাব হোক বা খুব জটিল বৈজ্ঞানিক কম্পিউটেশন বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন হোক, সেগুলোর পরিকল্পনা আর ফলাফলের নির্ভরযোগ্যতা মূল্যায়নে কতটা প্রভাব ফেলতে পারে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, কারণ দিন শেষে বর্ণনার নির্ভুলতাই তো সবচেয়ে জরুরি, তাই না? অবশ্যই, নির্ভুলতাই শেষ কথা।